হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি এর ক্লাস হচ্ছিল ম্যাথের, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 69, যেখানে আমরা 12 অক্টোবর 2018 এর ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 68 ক্লাস হয়ে গেছে, যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের আমরা ম্যাথ ক্লাস করে নিয়েছি। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসি একাডেমি এবং ফেসবুক পেজ জবসি একাডেমি এবং গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো আজকের পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, মানে 14 নাম্বার। আগের দিন 13টি ক্লাস তোমরা করেছিলে, যেটা রয়েছে একটা সরল বা সিম্পলিফিকেশন বলতে পারো। যে এই সরলটা এবার তুমি যদি বসিয়ে বসিয়ে করতে যাও, তাহলে কিন্তু এটার জন্য অনেক বেশি সময় লাগবে। তো এটাকে দেখে মোটামুটি যে অপশনসগুলো রয়েছে তার উপর ভিত্তি করে তুমি অঙ্কটার উত্তর করতে পারবে। কি আছে দেখো, 800 - 5 + 600 - 4586 + 58694 - 45 + 5 - 5,46,258। তাহলে দেখো, এখানে তুমি চাইলে এটাকে মাইনাসটা প্লাসটাকে সাজাতে পারো একবার। ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো, সব থেকে বড় সংখ্যা রয়েছে এটা, যেটা রয়েছে মাইনাসে। মানে আমাদের বলতে পারি যে এই দেখো, এটা 5,46,000 আছে, আর এখানে যেটা রয়েছে প্লাসে সব থেকে বড়, সেটা রয়েছে মাত্র 58,694। তাহলে আমরা বলতে পারি যে যেটা উত্তর আসবে সেটা মাইনাসে আসবে, মানে প্লাস দুটো কিন্তু হবে না। অপশন নাম্বার বি আর সি, এই দুটোর কোনো চান্সই নেই। তাহলে এবার কি রয়েছে দেখো, এখানে রয়েছে 5,46,258, আর আমাদের যেটা বিয়োগ হচ্ছে সেটা হচ্ছে 58,694। তার সাথে খুব ছোট ছোট কয়েকটা সংখ্যা, 5,600, 586, 800, 600। ঠিক আছে, টোটাল এখানে হয়তো 4,800 মতোই হবে। আর এগুলো 4,800 যদি এর সাথে যোগ করো, তাহলে 60,000 মতো হবে। তাহলে এখান থেকে 5,46,000 থেকে যদি 60,000 বিয়োগ করা যায়, তাহলে কখনো কি 3 লক্ষ নেমে যাবে? 2 লক্ষ তো বিয়োগ হয়ে যাচ্ছে না, এখানে খুব অল্প সামান্য বিয়োগ হচ্ছে। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যেটি রয়েছে 4,90,795। ঠিক আছে, তুমি এটাকে চাইলে সিরিয়ালি সাজিয়ে সাজিয়ে করতে পারো, যেমনভাবে সরল করতে হয়, কিন্তু সেটা করা বোকামিই হবে। নেক্সট অঙ্ক কি রয়েছে, একজন ব্যক্তি নিজের সঞ্চিত অর্থর একাংশ ব্যাংকে জমা করেছেন এবং অপর অংশটি পোস্ট অফিসে জমা করেছেন। এই প্রতিষ্ঠানগুলিতে সরল সুদের হার হলো যথাক্রমে 10% এবং 8%। যদি ওই ব্যক্তি নিজের 57,000 টাকার সঞ্চিত অর্থের সমস্তটাই ব্যাংকে রাখতেন, তাহলে তিনি সুদ হিসাবে বা বছর পিছু কত টাকা, 500 টাকা বেশি পেতেন। সুতরাং উনি ব্যাংকে কত টাকা জমা করেছিলেন তা আমাকে বার করতে বলেছে। অর্থাৎ কি বলেছে, যে এক ব্যক্তির আছে 57,000 টাকা, তিনি সেটিকে কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে রেখেছেন, এবং সেই ব্যাংকে তিনি সুদ পাচ্ছেন 10% হারে এবং পোস্ট অফিসে পাচ্ছেন 8% হারে। তো যদি তিনি সেই 57,000 টাকা পুরোটাই ব্যাংকে রাখতেন, তাহলে আলটিমেটলি তিনি যে সুদটা পেতেন সেটা 500 টাকা বেশি পেতেন। তাহলে তিনি বার করতে হবে আমাকে যে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন। ঠিক আছে, এখানে পোস্ট অফিসের সাথে সুদ রয়েছে 8%, পোস্ট অফিসের সুদ রয়েছে 8%, আর ব্যাংকের সুদ রয়েছে 10%। ঠিক আছে, তো ধরে নাও যে পোস্ট অফিসে রেখেছিল x টাকা, তাহলে ব্যাংকে রেখেছিল 57,000 মাইনাস x টাকা। এবার তুমি বলতে পারো যে আমাকে তো ব্যাংকটা বার করতে হবে, আমি ব্যাংকটাও ধরতে পারতাম যে ব্যাংকে রেখেছে x টাকা, তাতেও আমার কোনো সমস্যা হতো না। কিন্তু তাহলে 57,000 মাইনাস এক্সটা চলে আসতো 8-এর এখানে, এবং সেখানে দেখো পার্সেন্টেজ করতে গেলে আমাকে 10-এর পার্সেন্টেজ করাটা যতটা সুবিধা বা যতটা ক্যালকুলেশন কম হবে, তত আমাদের এইখানে যেহেতু এটা রয়েছে একটু সমস্যাদায়ক, সেটাকে গুণ টুনটা আরো বেশি ইজি হয়ে যাবে, সেই জন্য আমি এটা করবো। তাহলে এতে তিনি সুদ পাচ্ছেন কত টাকা, এক্স এর 8%, মানে এক্স ইন্টু 8/100, 4 দিয়ে এটা কাটবে, 2 আর 25, মানে হচ্ছে 2x বাই 25 টাকা। আর এখান থেকে যিনি পাচ্ছেন 10%, 10% বলতে 1/10, মানে হচ্ছে 57,000 মাইনাস এক্স বাই 10 টাকা। এবার কি বলেছে, এই দুটো যে সুদ হচ্ছে সেটা টোটালটা হচ্ছে 5,700, সরি 5, এইটা যদি তিনি পুরোটা রাখতেন, তাহলে তার থেকে যে সুদটা তিনি পেতেন সেটাতে 500 টাকা কম পেতেন। তাহলে 5,700 টাকার ব্যাংকে যদি তিনি পুরোটাই রাখতেন, সুদ কত ছিল, 10% ছিল, তাহলে সুদ কত তিনি পেতেন, 10%, মানে হচ্ছে সিম্পলি 1/10 বা 5,700, সরি 57,000 ইন্টু 1/10, বা হচ্ছে 5,700 টাকা। ব্যাংকে যদি তিনি পুরো টাকাটা রাখতেন, তাহলে তিনি সুদ পেতেন 5,700 টাকা। আর এখানে কি আছে, তিনি যে টাকাটা রেখেছেন x টাকা, সেটাতে তিনি পোস্ট অফিস থেকে সুদ পাচ্ছেন এত টাকা, আর ব্যাংক থেকে সুদ পাচ্ছেন এত টাকা। তাহলে এই দুটি যোগফলটা যেটা হচ্ছে 5,700 থেকে 500 টাকা কম, এটা হচ্ছে আমাদের শর্তানুসারে সমান।
সেটা আমাকে করতে হবে যে 2x/25 প্লাস 57,000 মাইনাস x/10 ইকুয়াল টু 500 টাকা কম, যেহেতু আমি একবারে বিয়োগটা করে দিচ্ছি, আসছে 5,200। এখানে 10 আর 25-এর লসাগু হবে 50, তাহলে এখানে 2, এখানে থাকছে 4x প্লাস, এখানে গুণটা আমি করব না, 5 দিয়ে গুণ হবে 5 গণিত 57,000 মাইনাস 5x সমান 5,200। এখান থেকে আমি পাচ্ছি মাইনাস এক্স, 50টাকে এইদিকে গুণ করবো না, আমি রেখে দেবো, 52,000 ইন্টু 50, এইটা মাইনাস হয়ে যাবে, ওইদিকে চলে যাবে 5 মাইনাস ওটা, এবার 5 গণিত 5,000 57,000। এবার এই 57,000-এর একটা শূন্য এখানে কেটে আমি 5-এর ঘরে লাগিয়ে দিলাম, 50 করে দিলাম, তাহলে দুটোতেই 50 আমি কমন নিয়ে নিতে পারবো। সেখান থেকে আমি পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 50 যদি আমি কমন নিয়ে নিই, 50 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি 52,000 থেকে 57,000 মানে হচ্ছে মাইনাস 500। বিয়োগ চলে যাবে, যেখান থেকে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু 5 5 25,000 মাইনাস 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 কেটে যাবে, তাহলে এক্স মানে হচ্ছে 25,000, যেটা হচ্ছে পোস্ট অফিসে রেখেছিল। তাহলে ব্যাংকে কত রেখেছিল? 57,000 থেকে 25,000 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছি আমি 32,000। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে তিনি ব্যাংকে 32,000 টাকা রেখেছিলেন। নেক্সট অঙ্ক রয়েছে, একটি টেবিলের দুটি পায়ার দৈর্ঘ্য 5:7 অনুপাতের আছে। যদি তাদের মধ্যে 18 মিটারের পার্থক্য থাকে, তাহলে বড় পায়াটির দৈর্ঘ্য কত হবে? পার্থক্য বলেছে 18 মিটার, আর এখানে কি আছে 5:7, এখানে ডিফারেন্স কত রয়েছে? 2। তাহলে সেই পার্থক্য 2 যেটা, সেটাই রিপ্রেজেন্ট করছে 18কে, মানে 1 রিপ্রেজেন্ট করছে 9কে। তাহলে 1 যদি 9কে রিপ্রেজেন্ট করে, আমাদের বড়টার মান কত আছে? 7 আছে এখানে অনুপাতে, তাহলে 7 × 9 ইকুয়াল টু 63। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, লায়লার কয়েকটি কুকুর আছে এবং একটি কেনেলের রক্ষণাবেক্ষণ করে। ওই কুকুরগুলির জন্য ও মাসিক ভিত্তিতে জিনিসপত্র ক্রয় করে এবং ওর ব্যয়ের ধরনটা নিম্নরূপ। এখানে দেখো একটা চার্ট দিয়ে খরচ, যে ডগ ফুডে 50%, টুকিটাকি 40%, শ্যাম্পু 5%, দাঁতের যত্ন এবং স্বাস্থ্যবিধি 2%, আর অন্যান্য সরবরাহ 3%। তো কি বলেছে, যদি তিনি টুকিটাকিতে 4,000 টাকা ব্যয় করে থাকেন, তাহলে ডগ ফুড এবং মৌখিক যত্ন ও স্বাস্থ্যবিধির ওপর তার কতটা ব্যয় হচ্ছে, যদি আমরা সেগুলোকে একসাথে করে নিই। অর্থাৎ এখানে টুকিটাকিতে তার 4,000 টাকা খরচা হচ্ছে, টুকিটাকি এখানে আছে কত? 40%, মানে 40% মানে হচ্ছে 4,000 টাকা খরচা করছেন। আর এখানে কি বলেছে, ডগ ফুড আর মৌখিক যত্ন স্বাস্থ্যবিধি, ডগ ফুড রয়েছে 50%, আর দাঁতের যত্ন স্বাস্থ্যবিধি এটাই হচ্ছে 2, মানে হচ্ছে 52, তাহলে 52% ইকুয়াল টু কত? দেখো এখানে 40 মানে 4,000, তাহলে 52 × 5,200, এটা মুখে মুখে আমরা করে ফেলতে পারবো। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের বার্ষিক 15% সুদের হারে ও বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 283 টাকা 50 পয়সা। মূলধনটি নির্ণয় করো। দেখো অঙ্কটা কঠিন না, কিন্তু এখানে দশমিকের মান থাকার জন্য তোমাদের ক্যালকুলেশনটা কিন্তু একটু সমস্যাদায়ক হবে। কঠিন না, খুব সহজ, খুব একটা বড় অঙ্ক না, ঠিক আছে। শর্টকাট কিভাবে করবে সেটাই বলে দেবো, কিন্তু এর মেথড যেটা আসবে বা এর মধ্যে গুণ ভাগ যেগুলো রয়েছে, সেগুলো একটু সমস্যাদায়ক হতে পারে। সেই জন্য এগুলোকে চাইলে, যদি দেখো যে এখানে পার্সেন্টেজ, যেমন এখানে 15% রয়েছে, এখানে সুদের পার্থক্য যেটা দিয়েছে সেটা হচ্ছে 283.5, এরকম ভ্যালু যদি থাকে, তাহলে এটা স্কিপ করে পরবর্তীতেই করার চেষ্টা করবে, কারণ এক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে, যদি রাউন্ড ফিগারে সুন্দর সুন্দর সংখ্যা না থাকে। তো তাহলে এখানে কি বলে দিয়েছে, এখানে আমরা ধরে নেব যে প্রথমে যেটা রয়েছে, দেখো যে টাকার পরিমাণটা তোমাকে বার করতে বলেছে, টাকার পরিমাণটা ধরে নেবো এক্স। তাহলে এক্স যদি হয়, তাহলে এটা কি বলেছে, তার 15% চক্রবৃদ্ধি সুদের সুদ কত হবে? এক্স সুদ আসল হবে এটা, এক্স ইন্টু 1 + 15/100 টু দি পাওয়ার কিউব, 3 বছরের। তাহলে এটা হচ্ছে, আর পার্থক্য বলেছে সরল সুদের সাথে সরল সুদ, দেখো PTR/100 এর শুধু সুদ পায়, তাহলে পি প্লাস মানে এক্স প্লাস এক্স ইন্টু টি ইন্টু আর, টি হচ্ছে এখানে 3 ইন্টু 15/100, এইটা হচ্ছে তার সরল সুদ আসল, সেটা আমি পাচ্ছি। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 283.5, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাচ্ছি 100, 115/100 মানে হচ্ছে 1.15,
মানে এক্স ইন্টু 1.15 এর কিউব মাইনাস এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে তুমি পেয়ে যাবে, দেখো এটা এখানে না করলেও ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি শুধু সুদটা বার করতে চাও তাহলে পাচ্ছ এখানে 45x, সরি 45/100 ইকুয়াল টু 283.5। এবার এখানে দেখো 45 যেটা রয়েছে, এখানে যেহেতু নিচেটা আমি 100% রয়েছে, সেই 100%টাই তো আমাদের সরল সুদ। এখানে যেটা আমি এক্স ধরতে বলেছিলাম সেটাকে এক্স না, সেটাকে তোমাকে এখানে 1 ধরতে হবে বা 1 প্লাস, যেমন পুরোটাই হচ্ছে যেহেতু আমাদের আসল বা সম্পূর্ণ অংশটা যেহেতু আসল, তাহলে 1 প্লাস এখানে আমাকে করতে হবে এবং এখান থেকে আমরা পাবো যেটা এক্স ইন্টু 1.15 এর কিউব মাইনাস 145 x by 100 equal to 283.5। ঠিক আছে, তাহলে এখান থেকে 1.15 এর কিউব পাচ্ছি, এখান থেকে 145 পাচ্ছি, 1.45 পাবো কারণ 100 দিয়ে কেটে যাবে, এটা 1.45 পাবো। তাহলে এক্স কমন পেয়ে গেলে আমি এখান থেকে 1.15 এর কিউব যেটা, সেটার ভ্যালু হচ্ছে 1.5208, সেটা থেকে আমি 1.45 বাদ যাবে, এক্স আমি কমন নিয়ে নিচ্ছি এখানে, সমান হচ্ছে 283.5। এখানে এবার দেখো তোমাকে বিয়োগটা করতে হবে, বিয়োগ এই যে বললাম তোমাকে এইগুলোর জন্যই আমি বলবো এই অঙ্কগুলোকে পরে করবে। তাহলে এক্স ইন্টু 1.5208 থেকে 1.45 যদি বাদ দিই, তাহলে সেখান থেকে আমি ভ্যালু পাবো যেটা, সেটা হচ্ছে 0.071875, সরি 0875। ঠিক আছে, এটার সমান হচ্ছে 283.5 বা এক্স ইকুয়াল টু 283.5। বা এই যে ভাগ গুণগুলো রয়েছে না, এগুলো পরীক্ষার খাতাতে এমনি নর্মালি করাটা খুব ডিফিকাল্ট, বা আমাদের খাতায় কলমে ক্যালকুলেটর ছাড়া এই গুণ ভাগগুলোকে করা একটু ডিফিকাল্ট। তো সেই জন্যই বলছি আমরা কিন্তু এখানে যেহেতু আমি এগুলোকে ক্যালকুলেটারে এই ক্ষেত্রেটা আমি করেছি, সেই জন্য আমার যেটা মান এসেছে সেটা এক্স্যাক্ট মিলে গেছে। কিন্তু তোমরা যদি নর্মালি করতে যাও তাহলে দেখবে এক্স্যাক্ট 4000 হয়তো আসবে না, সেখানে 399 পয়েন্ট সামথিং বা 392 পয়েন্ট সামথিং এরকম ভ্যালু আসবে 4000-এর কাছাকাছি। কারণ আমরা দশমিকের পর এতগুলো মান সাধারণভাবে আমরা নিই না, বা আমরা নেব না, একটু বাদ দিয়ে নেব। ঠিক আছে, যাই হোক, অপশন নাম্বার ডি 4000 হচ্ছে এটা সঠিক উত্তর, যে তার মূলধনটা হচ্ছে 4000 টাকা। কিন্তু এই যে বললাম বারবার যে অঙ্কটা রয়েছে এখানে, সেই অঙ্কটা করাটা খুব একটা ডিফিকাল্ট না, যদি এখানে আরো সুন্দর কোনো সংখ্যা থাকতো বা আমাদের ইজি কোনো সংখ্যা থাকতো। কারণ আমরা জানি যে তার চক্রবৃদ্ধি সুদ আমি বার করব বা সুদ আসল বার করব এবং তার সরল সুদ আসল বার করব, তার বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাচ্ছি আমাদের সুদের পার্থক্যটা, সেটাই হয়ে যাবে। তাহলে এখান থেকে যেহেতু এইটাতে আমি সুদ আসল পাই, তাই না, এইটাতে আমি সুদ আসল পাই কিন্তু এটাতে আমি শুধু সুদ পাই, তাহলে এখান থেকে আমাকে এক্স কে বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কথা। একই ব্যাপার, ফ্যাক্ট আলাদা নয়। তাহলে কি হচ্ছে, আমি পেয়ে যাচ্ছি যে আমাদের আসল ছিল বা মূলধন ছিল 4000 টাকা, যেটির 15% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হচ্ছে 283 টাকা 50 পয়সা। এখানে আছে এটা 3 বছর, হ্যাঁ এটা ও হয়েছে আমাদের কমেন্ট টাইপিং মিস্টেক। নেক্সট রয়েছে, একটি আসলের উপর বার্ষিক 12% হারে 3 বছরে একত্রিত সরল সুদ হলো 6750 টাকা। এই একই আসলের উপর একই সুদের হারে একই সময়কালের শেষে বার্ষিক পর্ব অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো এর একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই, তোমরা যে পারবে না তা না। তাহলে প্রথমে কি বলেছে, এখানে 3 বছরের সরল সুদ বলে দিয়েছে, তাহলে আমি 1 বছরের সরল সুদ সবার আগে বার করব। 1 বছরের সরল সুদ কত হবে, 6750-কে সিম্পল 3 দিয়ে ভাগ, যেখানে আমি পাবো 2250। ঠিক আছে, তাহলে এইটা আমি দেখো 1 বছর শেষে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য হয় না, এটা আমরা জানি। কারণ 100 টাকার 10% সরল সুদে বা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে যা সুদ হোক না কেন, 1 বছর পর আমরা সেই 110 টাকায় পাবো, চক্রবৃদ্ধিতেও পাবো। কারণ দ্বিতীয় বছর থেকে যখন কাউন্ট হবে তখন সেখানে চক্রবৃদ্ধি কাজ করতে শুরু করে। এবার এই 2250 যেটা আমি করেছে, সেই 2250-এর আবার এখানে কত শতাংশ সুদ বলেছে, 12%, সেটা আমি বার করবো। সেটা আমি যদি বার করি, এখানে চলে আসবে 22.5-কে 12 দিয়ে গুণ, যেখান থেকে আমি পাবো 270। ঠিক আছে, দেন রয়েছে 270 পেয়েছি আমি, সেই 270-এর 12% আমি বার করব। এখানে থাকছে 2.70,
ইন্টু 2 12 24, 7 12 84, তাহলে 24 আর 8 মানে হচ্ছে 32, তা 32.4। এবার এখানে যেটা প্রথমে আমি বার করেছিলাম 2250-এর, সেটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ। এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের পার্থক্য পাবো। এবার এখানে কি হচ্ছে, এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি 3 দিয়ে অলরেডি ভাগ করেছিলাম। দেখো সরল সূত্র এটা ছিল, 3 দিয়ে ভাগ করে আমি 1 বছর এটা পেয়েছিলাম। তাহলে এটাকে 3 প্লাস এটাকে 3 প্লাস এটা, যদি এটা আগে থেকে দেওয়া থাকে তাহলে এটাকে 3 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। এটাকে 270-কে 3 দিয়ে গুণ করো, 3 7 81, 810, আর এখানে এটাকে 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে 32.4। তাহলে 810 আর 32.4 যদি থাকে, আর তার সাথে 6750 মানে 6750 প্লাস 810 আর 32 মানে হচ্ছে 842.4, তাই তো? তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 8 আর 7 15 মানে হচ্ছে 7500, এইটার মতো আছে 7592.4। অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর। তাহলে আমি সুদ যদি 3 বছরে 12% সরল সুদে কোনো একটি মূলধনের সরল সুদ আমরা 6,750 টাকা পেয়ে থাকি, তাহলে সেই একই সুদের হারে একই সময়কাল শেষে আমরা বার্ষিক পর্ব অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ পাবো 7,592 টাকা। ওকে, এখানে হ্যাঁ, এখানে 3 দিয়ে গুণ হচ্ছে কারণ এখানে 3 বছরের কথা বলেছে বলে, সেই জন্য। যদি 2 থাকতো তাহলে 2 হতো। নেক্সট রয়েছে, একটি 165 মিটার লম্বা ট্রেন 46 সেকেন্ডে 755 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে এখানে কি বলেছে, সেতুটা আমরা কি বলেছিলাম, যখন ট্রেন একটা সেতু ব্রিজকে অতিক্রম করে, প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন সে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য উভয়কে একসাথে অতিক্রম করে। তাহলে আলটিমেটলি 755 মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে হলে তাকে মোট কত পথ যেতে হবে? 755 প্লাস নিজের দৈর্ঘ্য মানে হচ্ছে যোগ করে দাও, যোগ করলে আমি পাচ্ছি 900, 5 5 10 0, 6 5 920, তাহলে 920 মিটার। তাহলে 920 মিটার পথ তাকে যাচ্ছে এবং সেটা যেতে যেতে সময় নিচ্ছে 46 সেকেন্ড, মানে হচ্ছে 920 মিটার যাচ্ছে সে 46 সেকেন্ডে। এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে তার গতিবেগ, এটাকে কিলোমিটার প্রতি ঘন্টা করে দাও, মানে হচ্ছে 18/5 দিয়ে গুণ। 46-কে 2 দিয়ে 92 চলে যাবে, মানে 20 পড়ে থাকবে, 5-কে এখানে 4 দিয়ে কেটে দাও, তাহলে 4 18 হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ট্রেনটির গতিবেগ। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, একটি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করুন যার ভূমি হচ্ছে 24 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হলো 84 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। তাহলে এখানে হাফ দিয়ে দিয়েছে, ভূমি দিয়ে দিয়েছে, উচ্চতা আমাকে বার করতে হবে, এইচ লিখলাম, ক্ষেত্রফলও দিয়ে দিয়েছে 84। তাহলে এখানে 12 চলে আসছে কেটে, তাহলে 12h ইকুয়াল টু 84 বা h ইকুয়াল টু 84/12 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি। নেক্সট কি রয়েছে, একটি আয়তক্ষেত্রাকার জমির প্লটের পরিমাপগুলি নিকটতম পূর্ণ সংখ্যায় 37 মিটার এবং 23 মিটার হিসাবে ব্যক্ত করা হলো। এই আয়তক্ষেত্রের পরিসীমার ঊর্ধ্বসীমা মান কত হতে পারে? দেখো 37 মিটারকে যখন আমরা পূর্ণ সংখ্যায় নিয়েছি, মানে রাউন্ড ফিগার করে নিয়েছি, সেটা কত থেকে কত পর্যন্ত ছিল তার মানে ভ্যালুটা? তার মানে নিশ্চয়ই ছিল দেখো 36.5 থেকে 37.499 পর্যন্ত বা 49 পর্যন্ত। এর মধ্যে যদি আমাদের মান থাকে তাহলে সেটাকে আমরা অ্যাপ্রক্সলি 37 করে নিতে পারি, মানে এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারতো? 37.499, তো সেটাই আমি 37.5, তো এটা হতে পারতো না। আর এখানে যেটা 23 রাউন্ড ফিগার আমি নিয়ে নিয়েছি, নিকটতম পূর্ণ সংখ্যা বলেছে, সেটাও আমি নিতে পারতাম 22.5 টু 23.499 এর আগে পর্যন্ত, তাই না? এই রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা অ্যাপ্রক্সি 23 লিখতে পারি। তাহলে এখানেও ম্যাক্সিমাম হতে পারে 23.5। তাহলে এটা হচ্ছে এবার লেন্থ, এটা হচ্ছে এবার তার উইথ। তাহলে পরিসীমা কতর বিলো হতে পারে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে 2 × 37.5 প্লাস 23.5 যোগ করলে 2 × 61 ইকুয়াল টু 122। এখানে এইভাবেই আনসার দিয়েছে যে সর্ববৃহৎ 122 হতে পারে, কিন্তু সেটা হচ্ছে সর্বাপেক্ষা।
মানে ঠিক আছে, অর্থাৎ এর পরিসীমা যেটা আসবে সেটা হবে বিলো 122 মিটার স্কোয়ার, মিটার পরিসীমা। এর 122-এর বেশি তো নয়, কমই হবে সবসময়, যত কাছেই যাক না কেন 122-এর থেকে কম থাকবে, সেই রকম ভাবে অ্যান্সারটা আসছে, কিন্তু এখানে শুধু 122 অপশন দিয়েছে, অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট আবার একটা সিম্পল যোগ আছে, 20.9, 2.09, 0.209 এবং 0.029 আর 29। তো বড় থেকে ছোট সাজিয়ে বসিয়ে দাও। 29, তা হচ্ছে 20.9, তার হচ্ছে 2.09, তার হচ্ছে 0.209, তারপর হচ্ছে 0.029। যোগ করে 9 9 18 8, হাতে থাকছে 1, 3 আর 2 12 2, হাতে থাকছে 1, এখানেও 12 2, হাতে থাকছে 1, এখানেও থাকছে 12 2 1 5, 52.228। অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক। নেক্সট কি রয়েছে, নিচের পাই ডায়াগ্রামটি চামড়ার পণ্য প্রস্তুতকারক এবিসি কোম্পানির আয় উপস্থাপন করে। 2015 সালে কোম্পানির মোট আয় হলো 36,28,000 টাকা। ওয়ালেট বিক্রি করে তাদের আয় কত হয়েছে? তাহলে মোট আয় হচ্ছে 36,28,000 টাকা। ওয়ালেট পার্সেন্টেজ এখানে রয়েছে দেখো 5%, তাহলে আমার তার 5% বার করতে হবে। সিম্পলি মানে 36,28,000 ইন্টু 5% ইন্টু 100, দুটো শূন্য এখানে কেটে যাবে। 5 দিয়ে গুণ করো, 5কে এটা গুণ করলে 5 0 0, 5 8 40 4, 40 শূন্যতে থাকছে 4, 5 2 10 4 14 4, হাতে থাকছে 1, 5 6 30 আর 1 31 1, হাতে থাকছে 3, 5 3 15 আর 3 18, তাহলে 181400, 181400 অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে এটি রয়েছে সঠিক উত্তর, যে তার ওয়ালেট বিক্রি করে তাদের আয় হয়েছিল 1,81,400 টাকা। নেক্সট একটা সিম্পল সরল আছে, যেখানে এটা কোশ্চেন পেপারে ভুল আছে, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার তোমাদের মিলবে না। যেটা রয়েছে কি, যে 217, কিন্তু এরকম অঙ্ক আসতে পারে, 217 মাইনাস 1/9 ইন্টু 42 প্লাস 56 মাইনাস 8 প্লাস 9 প্লাস 108। এখান থেকে ফার্স্টে কাজটা করবে, এখানটা এটা আর এটা হয়ে প্লাস 1 পড়ে থাকবে, তাহলে 57 হয়ে যাবে। 42, 57 আর 108 এই তিনটে সব একসাথে যোগ হয়ে যাবে, একসাথে যোগ হয়ে আমি পাচ্ছি 42, 57 আর 108। এখানে থাকছে 8 9, সরি 7 আর 2 9 আর 8 17 7, 1 4 আর 5 9 আর 1 10 0 2, 207। তাহলে এখান থেকে থাকছে 207, তাহলে হচ্ছে 217 মাইনাস 19 ইন্টু 207, তাহলে এখান থেকে পাচ্ছি 217 মাইনাস, এখানে 9 দিয়ে কাটবে, দেখো 9 2 18, 3 9 27 23, 23 বাদ দিয়ে দাও, 17 থেকে 23 বাদ দিলে 194, এটা আমাদের অ্যান্সার আসছে, কিন্তু এটা অপশানে নেই। যাই হোক, সেই জন্য এটা কোশ্চেন পেপারে ভুল আছে অফিসিয়ালে। এখানে অপশন রয়েছে 190, 110 এবং 89, কিন্তু আমাদের অ্যান্সার আসছে 194। তো যদি এটা দেখো তোমাদের কোনো কারো কিছু অন্যরকম আসে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এই ছিল তোমাদের 12 অক্টোবর 2018 ফার্স্ট শিফটের 25টি অঙ্ক। আশা করছি তোমাদের ভালো লাগবে। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।